হাই জেন্টল পিপল, আসসালামু আলাইকুম। বিনা শব্দে ঢোল বাজে, জি সঠিক শুনেছেন, বিনা শব্দে ঢোল বাজে। এটি একটি জাপানি প্রবাদ বাক্য, বাট এটা খুবই পপুলার এবং বাস্তবতার সাথে জীবনের সাথে এটা আপনার যাবে। জাপানে এক সময় এক রাজা ছিল। সেই রাজাতে একটা ফরমেশন জারি হয়েছে, একটা ফরমেশন হয়েছে, একটা নতুন অর্ডার হয়েছে। তার রাজ্যে সকল প্রজাদের বাবা মাকে, বৃদ্ধ বাবা মাকে পাহাড়ে চূড়ায় রেখে আসতে হবে, পাহাড়ে রেখে আসতে হবে, একটা নির্জন জায়গাতে যেখানে কেউ থাকে না। কারণ হচ্ছে বৃদ্ধ বয়সে মানুষের শারীরিক এবং মানসিক দক্ষতা বিলুপ্ত হয়ে যায় প্রায়, অর্থাৎ শারীরিক মানসিক কর্মদক্ষতা কমে যায়, তারা কোনো কাজ করতে পারে না, কোনো ডিসিশন নিতে পারে না। তো যার কারণে মানুষ তার সেটা তার পরিবারের জন্য এক ধরনের অতিরিক্ত বার্ডেন হয়ে যায়। তো এই সিদ্ধান্ত থেকে, এই চিন্তা থেকে রাজা সে সিদ্ধান্ত নিল যে সকল প্রজাদের বাবা মাকে পাহাড়ের চূড়ায় রেখে আসতে হবে। যে সিদ্ধান্ত সেই কাজ। কিছুদিনের মধ্যেই তার সকল প্রজারা তাদের বাবা মাকে সেই পাহাড়ের চূড়ায় রেখে আসছে। তার এক বুদ্ধিদীপ্ত, এক ইন্টেলিজেন্ট প্রজা ছিল, যে প্রজা তার বাবাকে প্রচুর ভালোবাসতো এবং বাবাও তার ছেলেকে প্রচুর ভালোবাসতো। তো কিন্তু রাজার সিদ্ধান্ত মানতে হবে, রাজ্যে থাকতে হবে। তাই তার বাবাকে সেই পাহাড়ের চূড়ায় রেখে আসার সময় নিয়ে গেছে, এবং রেখে আসার সময় বাবা প্রচুর কান্নাকাটি করছে এবং ছেলেও খুব কান্নাকাটি করছে। বাবা এবং ছেলে একে অপরকে খুবই ভালোবাসতো। তারপর একে অপরের মায়ার কারণে পরে তার ছেলে, অর্থাৎ সেই রাজার প্রজা, সে সিদ্ধান্ত নিল তার বাবাকে সে পাহাড়ের চূড়ায় না রেখে সে বাড়িতে নিয়ে আসবে, এবং সে বাড়িতে নিয়ে এসে তার বাড়ির পিছনে একটি ছোট রুম করে, মাটি করে একটি ছোট রুম করে, সুন্দর পরিপাটি রুম করে, সেই রুমের ভিতর সব ব্যবস্থা করে বাবাকে সেখানে রাখা শুরু করলো। তো একদিন তার সেই রাজ্যের রাজা তার প্রজাদের বুদ্ধি পরীক্ষা করার জন্য জ্ঞান ভিত্তিক কিছু প্রশ্ন করলো। প্রশ্নগুলো এক একদিন এক একটা ছিল। প্রশ্নে কিছু অ্যাসাইনমেন্ট ছিল, কিছু কাজ ছিল। সেই কাজগুলো এরকম যে, বুদ্ধি পরীক্ষা করার জন্য প্রথম দিন রাজা তার সকল প্রজাদেরকে একটি কাজ দিল। সেই কাজটা হচ্ছে যে, কালকে তোমরা এই কয়লা দিয়ে রশি বানিয়ে নিয়ে আসবা। এটা সবাই শুনে অবাক যে কিভাবে সম্ভব কয়লা দিয়ে রশি বানানো, এটা তো কোনোভাবেই সম্ভব না। কয়লা তো এটা তো চাপ দিলে এটা পাউডারের মতো গুঁড়ো হয়ে যাবে, এটা উড়ে চলে যাবে, এটা তো সম্ভব না। কিন্তু বললো যে এটা তোমাদের কাজ, তোমাদের বুদ্ধির পরীক্ষা, কালকে সবাই এটা দিয়ে রশি বানিয়ে নিয়ে আসবে কয়লা দিয়ে। তো তারপরে যেই কথা সেই কাজ, সেই ছেলে তার বাবার কাছে চলে আসলো এবং বলল যে, বাবা, আজকে রাজা একটি বুদ্ধির পরীক্ষা দিয়েছে। কাজটা হচ্ছে এমন, পরীক্ষাটা এমন যে সবাইকে কয়লা দিয়ে রশি বানিয়ে নিয়ে আসতে বলছে। সবাইকে কয়লা দিয়ে রশি বানিয়ে নিয়ে আসা মানে এটা কিভাবে সম্ভব? তো বাবা বলল যে, আমি আছি, তুমি চিন্তা করো না। বলল, একটি সুন্দর করে একটি রশি তৈরি করো, সেই রশিটাকে পাকিয়ে অর্থাৎ গলিয়ে রেখে দাও, গোল করে রেখে দাও। রেখে দিয়ে কিছুক্ষণ পরে সেটা পুড়িয়ে ফেলো। তো পুড়িয়ে ফেলার পর সেই রশিটা যেই শেপে ছিল পোড়ানোর আগে এবং পোড়ানোর পর সেটা ওই শেপ হয়ে গেছে, এবং সেটা পোড়ানোর পর সেটা হয়ে গেছে কয়লা উইথ রশি। হ্যাঁ, তো তখন পরদিন সেই প্রজা তার রাজার কাছে নিয়ে গেল এবং নিয়ে সুন্দর করে সেই কয়লা দিয়ে রশিটি বানিয়ে সুন্দর করে উপহার দিল, এবং রাজা দেখে খুবই সারপ্রাইজ হয়ে গেল এবং খুব আনন্দিত হলো। পরদিন যেই চিন্তা সেই কাজ, আবার একটি ভিন্ন পরীক্ষা দিল, আরেকটু কঠিন পরীক্ষা দিল। সেই পরীক্ষাটা এমন যে, সবার হাতে হাতে একটি লাঠি দিল আর গাছের টুকরা দিয়ে বলল, এই গাছের কোনটি গোড়ার অংশ এবং কোনটি উপরের অংশ বা আগার অংশ বা উপরের অংশ, সেটা তোমরা পরীক্ষা করে নিয়ে এসে আমাকে দেখাবা। কিন্তু রাজা তো জানতো সে মানে এটা কোনটা উপরের অংশ বা কোনটা গোড়ার অংশ। সেম ভাবে প্রজা তার বাবার কাছে নিয়ে গেল এবং বললো যে, বাবা, আজকে রাজা এই পরীক্ষাটি দিয়েছে এবং এই কাঠের টুকরাটি দিয়ে বলেছে যে কোনটি গোড়ার অংশ কোনটি আগার অংশ সেটা পরীক্ষা করার জন্য। বলে, তুমি চিন্তা করো না, আমি আছি। এই গাছটাকে পানিতে ভিজাও, পানিতে ভিজিয়ে দেখো যে অংশটা পানিতে ডুবে যায় সেটা গাছের গোড়ার অংশ, এবং যে অংশটা পানিতে ভেসে থাকে সেটা হচ্ছে গাছের উপরের বা আগার অংশ। তো সে পরীক্ষা করে সে রাজার কাছে নিয়ে গেল এবং সে দেখালো যে, রাজা, এটা গাছের গোড়ার অংশ এবং এটা গাছের উপরের অংশ। রাজা দেখে খুবই খুশি হয়ে গেল। এটাকে পরীক্ষাটা কেউই পারে না, কিন্তু রাজার
ওই প্রজা পারছে এবং সে রাজা খুবই খুশি হয়ে গেল, তার প্রতি খুবই এই সহানুভূতি তৈরি হলো এবং তার প্রতি খুবই মানে একটা দায়িত্ববোধ তৈরি হলো যে সে হি ইজ ইন্টেলিজেন্ট, হি ইজ ইন্টেলিজেন্ট। পরদিন একই কাজ মানে আরেকটি ভিন্ন কাজ দিয়েছে। সে কাজটা আরেকটু কঠিন ছিল যে তোমরা কালকে এমন একটি ঢোল বা বাদ্যযন্ত্র তৈরি করে নিয়ে আসবা, যেই বাদ্যযন্ত্র, যেই ঢোল বিনা আঘাতে শব্দ হবে, বিনা আঘাতে ঢোল বাজবে, বিনা আঘাতে ঢোল বাজে। তো যেই কথা সেই কাজ, সবাই যার যার বাড়িতে চলে গেল এবং ছেলে তার বাবাকে গিয়ে বলল, সেই প্রজা তার বাবাকে গিয়ে বলল যে বাবা, আজকে রাজা একটি চমৎকার কাজ দিয়েছে, এটা অনেক কঠিন আমার কাছে মনে হচ্ছে, কিভাবে সম্ভব? বলে যে কি, আমাকে বলো। যে কাজটা হলো, রাজা বলেছে বিনা আঘাতে ঢোল বাজে এমন একটি বাদ্যযন্ত্র বানিয়ে নিয়ে যেতে। বললো আমি আছি, তুমি চিন্তা করো না। তো তখন সে সেই প্রজাকে বলল, তার প্রজার বাবা তার ছেলেকে বলল, যাও একটি ডোল তৈরি করো, আমরা সবাই ডোল চিনি আশা করি, একটি ডোল তৈরি করো এবং সেই ডোলের এক অংশ খালি রাখবা, সেখানে বাগান থেকে একটি মৌচাক কেটে নিয়ে আসো যেখানে অসংখ্য মধু পোকা থাকে। মৌচাক, সেই যে কথা সেই কাজ, সেই ছেলে খুঁজে খুঁজে একটি মৌচাক পেল এবং সেই মৌচাকে অসংখ্য মৌমাছি দিয়েছিল। সেই মৌচাকটা কি করলো, সেই ঢোলের ভিতর রেখে যে ঢোলের যে অংশটা ছিল সেটা বন্ধ করে দিল। এখন ঢোলটা, সেই বাদ্যযন্ত্র, সেই ঢোলটা নাড়া দিলে শব্দ হয়, অনেক চমৎকার একটা মিউজিক। হ্যাঁ, মিউজিক হয় এবং চমৎকার শব্দ হয়, মিউজিক হয়, যেটা আগে কেউ কখনো শুনেনি। এটা রীতিমতো তার সেই প্রজাও সে সারপ্রাইজ হয়ে গেছে যে তার বাবা এত কিছু জানে। তো সেম ভাবে পরদিন সেই প্রজা তার রাজার কাছে নিয়ে গেল এবং বলল যে হে রাজা, আপনি বলেছেন বিনা আঘাতে বিনা শব্দে ঢোল বাজে এমন একটি বাদ্যযন্ত্র বানিয়ে নিয়ে আসার জন্য, এই যে আপনার জন্য নিয়ে আসছে আমি। তো রাজার হাতে নেওয়ার সাথে সাথেই এটা চমৎকার শব্দ হচ্ছে, খুব চমৎকার সাউন্ড হচ্ছে, মিউজিক হচ্ছে এবং রাজা খুবই সারপ্রাইজ হয়ে গেল যে এটা কি, তার দ্বারা কিভাবে সম্ভব, এই বুদ্ধি কিভাবে সম্ভব। এবং রাজা তাকে পুরস্কৃত করলো। রাজা খুবই আনন্দিত হলো তার 3টা পরীক্ষায় এবং রাজা তাকে পুরস্কৃত করলো। প্রজাও সে খুবই আনন্দিত হলো। তখন প্রজাকে জিজ্ঞেস করলো যে হে, তুমি কিভাবে 3টা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো? বলেছে, হে রাজা, আপনি তো বলেছেন যে প্রজাদের সকল বৃদ্ধ বাবা মাকে পাহাড়ের চূড়ায় রেখে আসতে, কিন্তু আমি আমার বাবাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছি। সেখানে গিয়ে আমার বাবার প্রতি আমার এত মায়া, বাবা আমার প্রতি এত মায়া ছিল যে একে অপরকে ছেড়ে আসতে পারছে। তো যার কারণে আমি লুকিয়ে লুকিয়ে আমার বাবাকে সেখানে আমার বাড়িতে নিয়েছি এবং বাড়ির পিছনে একটি ছোট রুম করে আমার বাবাকে সেখানে রাখি। এই যে 3টি পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছে, এটা আমার অবদান, এটা আমার বাবার অবদান, এটা আমার বাবার অবদান। তখন রাজা খুবই খুশি হলো এবং সিদ্ধান্ত নিল যে ওই তাৎক্ষণিক সিদ্ধান্ত নিল যে কোনো বাবা মাকে এখন থেকে, তার রাজ্যের কোনো প্রজার বাবা মাকে আর পাহাড়ে রাখতে হবে না, ঘরের বাইরে রাখতে হবে না। এবং সে সিদ্ধান্ত নিল যে যাদের বাবা মাকে পাহাড়ের চূড়ায় ঘরের বাইরে রেখে দিয়ে আসছে, সবাইকে যেন ঘরে নিয়ে আসে এবং সবাই যেন বাবা মার সেবা করে, বাবা মার থেকে বুদ্ধি নিয়ে চলে। এখানে মোরাল অফ দ্য হিস্ট্রি কি, আমরা যারা বৃদ্ধ বয়সে বাবা মাকে অবহেলা করি, বাবা মাকে কাছে রাখতে চাই না, বাবা মাকে বলি যে এটা আমার জন্য অতিরিক্ত বার্ডেন, আমার পক্ষে সম্ভব না, দেখেন তারাই ওই ধরনের ছেলে মেয়েগুলো না খুবই স্টুপিড, খুবই ননসেন্স, দে আর ভেরি ডার্টি, স্টুপিড এন্ড ননসেন্স। যে এই চিন্তাটা ঠিক কিভাবে আসে যে বৃদ্ধ বয়সে এটা যদি আমি করি আমিও স্টুপিড, ডার্টি এন্ড ননসেন্স হবো? ভাই সোজা কথা, কারণ হচ্ছে কি, এই যে বাবা মা আপনাকে ছোটবেলা থেকেই হাতে হাতে করে বড় করেছে, এত বড় করে আজকে যে আপনার বয়স 30 বছর, 40 বছর, 25 বছর, 20 বছর, 22, যেটাই হোক, যে একটা সংখ্যাই হোক না কেন, এত বড় হওয়ার পিছনে আল্লাহর রহমত আর সেকেন্ড হচ্ছে আপনার বাবা মার দায়িত্ব, বাবা মার কর্তব্য, বাবা মার ভালোবাসা। এই যে বাবা মাকে আপনি এখন অবহেলা করছেন, সেই যে বিনা আঘাতে ঢোল বাজে, সেই গল্পটাকে আপনি যদি স্মরণ করেন তাহলে তো বুঝতে পারবেন যে বাবা মা ঠিক মৃত্যুর আগ পর্যন্ত আপনার জীবনে কি কি ভূমিকা রাখতে পারে। আপনাকে বুদ্ধি দিয়ে, আপনাকে ভালোবেসে, আপনাকে দোয়া করে। দেখেন বাবা মা চলে গেলে কিন্তু, আর এই যে বাবা মার দোয়া কিন্তু খুব ইফেক্টিভ, বাবা মা চলে গেলে কিন্তু আর সেই সুযোগ পাবেন না, বাবা মা চলে গেলে কিন্তু আর সেই বাবা মার ভালোবাসা পাবেন না।
বাবা মা মারা গেলে অথবা বাবা মাকে কাছে না রাখলে কিন্তু বাবা মার আদর, ভালোবাসা, দোয়া সেটা পাবেন না। এই যে আমাদের সমাজে অনেকেই দেখা যাচ্ছে নিজের স্ত্রীর কথা শুনে বাবা মার সাথে খারাপ আচরণ করে, বাবা মাকে ঘর থেকে বের করে দেয়, বা বাবা মাকে দূরে রাখে, কাছে রাখতে চায় না, যে বাবা মা বাড়েন, বাবা মাকে রাখা সম্ভব না, ভাগাভাগি শুরু হয়ে যায়, বাবা মাকে কে রাখবে কার। এই যে এটা শুধুমাত্র নিতান্ত একটি স্টুপিড ভাই, স্টুপিডিটি, এটা এর বাইরে কিছুই না। আপনি যদি এইটাই বুঝতেন যে আসলে বাবা মা জীবনে কি ভূমিকা রাখে, দেখেন বাবা মা কিন্তু তার রিজিক নিয়ে আসে, আপনারটা খায় না। বাবা মা আপনার কাছে থাকে বিদায়, আল্লাহ আপনাকে বাবা মা রিজিক আপনার কাছে পাঠায়। বাবা মা যখন চলে যাবে, বাবা মা রিজিক কিন্তু আপনার কাছে রাখবে না, রাখবে যদি আপনি বাবা মার সাথে ভালো আচরণ করেন, বাবা মাকে নিয়ে ভালো কিছু করেন, তখনই সেই রিজিক আপনার কাছে আল্লাহ রাখবে। তাই আমরা এই ধরনের ওই ধরনের ছেলে মেয়েগুলাই তাদের মূর্খতা, তাদের স্টুপিডিটি, তারা যে ননসেন্স এবং মূর্খতা দেখায় বা মূর্খতার পরিচয় দেয়, যারা তাদের বাবা মাকে অবহেলা করে এবং বাবা মার সাথে খারাপ আচরণ করে বৃদ্ধ বয়সে, নিজের স্ত্রীর কথা শুনে। অনেক জায়গায় হয় যে স্ত্রীর কথা শুনে, সব জায়গায় সব স্ত্রীরা খারাপ না, যারা খারাপ তাদেরকে বলছি, যারা খারাপ তাদেরকেই বলছি। আর এরকম আমার আপনার জায়গায় দেখবেন, খোঁজ দিলে অসংখ্য জায়গায় এই ধরনের লোক পাবেন, যারা স্ত্রীর কথা শুনে বাবা মার সাথে খারাপ আচরণ করে, বাবা মাকে অবহেলা করে, বাবা মা টাকা পয়সা ঠিক মতো খরচ দিতে চায় না, 1 টাকা দিলে 2 টাকার হিসাব করে, যে বাবা মা আমারটা খেয়ে পেলে, আমারটা খেয়ে পেলে। ভাই দিস ইজ স্টুপিডিটি, মূর্খতা, অসভ্যতা, এটা বাবা মার সাথে এই ধরনের আচরণ। আরো একটা মজার বিষয় হচ্ছে, এই ব্যাপারটা বাবা মার সাথে ঠিক যেমন যায়, তেমনি আমাদের বা সিনিয়র যারা আছে, অফিসের সিনিয়র কলিগ অথবা আপনার বড় ভাই বোন, সবার ক্ষেত্রে সেম প্রযোজ্য। দেখেন আপনি আগে পৃথিবীতে আসেন নাই, আপনার যারা সিনিয়র, যারা বড় আপনার থেকে, তারা পৃথিবীতে আসছে। তো অবশ্যই তারা যে অভিজ্ঞতা অর্জন করছে, আপনি কিন্তু সেটা করতে পারেন। ঠিক কোন ধরনের অভিজ্ঞতা, জীবনে চলার ক্ষেত্রে কিভাবে চলতে হবে, কার সাথে কিভাবে মিশতে হবে, কোথায় কোন কাজে ব্যর্থতা আসে, যারা কষ্ট করছে কোন কাজে ব্যর্থতা আসে, এই জিনিসটা কিন্তু আপনি যতটুকু বলতে পারবেন তার থেকে বলতে পারবে আপনার সিনিয়ররা। তাই সবসময় সিনিয়রদেরকে সম্মান করবেন, সিনিয়রদের কথা শুনবেন, বাবা মাকে ভালোবাসবেন, বাবা মার কথা শুনবেন, বাবা মার জন্য সবসময় টাকা পয়সা খরচ করবেন, অবহেলা করবেন না। বাবা মাকে নিজের ছেলে মেয়ের সাথে যেভাবে আচরণ করেন, নিজের বাচ্চাদের সাথে যেভাবে আচরণ করেন, সেভাবে বাবা মার সাথে আচরণ করেন। মনে রাখবেন যে আপনার ছোট বাচ্চাটা যেভাবে এখন আপনাকে ভালোবাসে, আপনাকে কাছে রাখতে চায়, আপনাকে সারা সে চলতে পারে না, বাবা মা বৃদ্ধ হয়ে গেল, সেম ভাবে তার ছেলে মেয়েকে তার কাছে রাখতে চায়, তার সহযোগিতা নিয়ে চলতে চায়, তার আশ্রয়ে। মালিক আল্লাহ তো সবাইকেই মৃত্যুর আগ পর্যন্ত একটা দায়িত্ব নেয়, কিন্তু দুনিয়াতে তার কিছু রেসপন্সিবিলিটি থাকে। সে যখন আনএবল হবে চলাফেরা করতে, সবকিছুতে, তখন তার অনুপস্থিতিতে কেউ একজন দায়িত্ব পালন করবে, সেটা তার বড় ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে। যেমনটা ছোটবেলা ওই আপনাকে যেভাবে বাচ্চার মতো লালন পালন করেছে, সেম ভাবে আপনি আপনার বাবা মাকে আপনি এইভাবে বাচ্চাদের মতো লালন পালন করবেন। এটাই আশা করি সবাই বুঝতে পারছেন। এটাই ছিল বিনা আঘাতে ঢোলবাজ। এটা একটি প্রবাদ বাক্য হলো, এটা কিন্তু জীবনের বাস্তবতার সাথে প্রতিটা মুহূর্তে, এই জিনিসটা আমি খুবই হার্ডলি ফিল করি ভাই, বিলিভ ইট অর নট, এই জিনিসটা আমি খুবই হার্ডলি ফিল করি। এই জন্য আমি আমার সিনিয়রদের থেকে অনেক সময় অনেক পরামর্শ নেই, হ্যাঁ, চেষ্টা করি নেওয়ার জন্য এবং সবার সাথে ভালো আচরণ করার জন্য। এটাই। ধন্যবাদ, ভালো লাগলে শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।